শনিবারে এই স্নিগ্ধ সন্ধ্যায় আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা মুখ। মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার জন্ম 1938 সালে 25 এপ্রিল। তিনি বিশেষভাবে জনপ্রিয় ল্যাটিন আমেরিকান লিটারেচার ও ওয়ার্ল্ড পোয়েট্রি বাংলা ভাষা অনুবাদের জন্য। তার মৃত্যু হয় 2020 সালের 4 আগস্ট কলকাতায়। গল্পের সূত্রধার আমি সূর্য, গল্প পাঠে পায়েল। শুরু হচ্ছে আজকের উপস্থাপনা মুখ। অনেক অনেক দিন কেটে যাবে, তারপর শেষে একদিন একটি সোনালি বিকেলে হয়তো সেটাও নিঃশেষে ফুরিয়ে যাবে। আর সেই ঝরে যাওয়ার পরে কেউ কি মনে রাখবে যে এখানে একদা ভোরবেলাকার শিশির সূর্যের ছোঁয়া পেয়ে ঝলমল করে উঠেছিল? শুধু সেদিনকার সেই শিশিরের স্মৃতিতে দিন কয় হয়তো তাকিয়ে থাকবে নির্জন শিশু গাছটা। তারপর এক সময় শীতের সময়ে শিশু গাছের পাতা ঝরবে টুকটাক, পরন্ত রোদের মিষ্টি আভার দিকে তাকিয়ে কিছুকাল মুহ্যমান থাকবে গাছটি। তারপর একদিন সকালের লালে সে নিজেই অবাক হয়ে যাবে, নতুন সবুজ পাতার রঙে রঙে উজ্জ্বল হয়ে উঠবে। তখন আর সেই নীল নির্জন মুহূর্তের কথা মনেও থাকবে না তার। জানালার কাঁচের ওপাশে বিকেলের রোদ, এপাশে মার্বেল পাথরের মেঝে তারই চৌকো আলো। সাদা নরম দুধের বিছানা থেকে উঠে পড়ল সীতা, রুগ্ন হাতে খুলে দিল জানালাটা। নিটোল একটি বিকেল গড়িয়ে পড়ল মার্বেল পাথরের মেঝে। জানালার শিক ধরে দাঁড়িয়ে রইল সীতা, সেদিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। সুরকি ঢালা ফুলের কেয়ারি করা লন, দীর্ঘ একসার বন ঝাউ, লম্বা ঝাঁক বাঁধা বাদাম, আম গাছের সবুজ পাতায় ছায়ায় আলপনা, শঙ্খলতা রাজকন্যার দীর্ঘ নরম আঙুলের মতো সোনালি রঙের চাপা গাছ, গাড়ি বারান্দা, লন পেরিয়েই ফটক। কতদিন হলো সীতা বেরোয়নি বাইরে। অনেকদিন বাদে সেদিন সে ফটক পর্যন্ত গিয়েছিল। মালিকে ডেকে কিছু একটা বলতেই যাচ্ছিল, ঠিক তখনই সেই অসহ্য মুখটা চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠায় কিছুই করতে পারেনি। ভয়ে বিবর্ণ হয়ে ফিরে এসেছিল। মার্বেল পাথরের বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসেছিল তেতালার এই ঘরটায়। তারপর নিজেকে এলিয়ে দিয়েছিল সাদা রবারের ফেনা জমানো বিছানায়। বালিশে মুখ বুজে অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল সেদিন। কি করতে পারে সে এছাড়া? লাইব্রেরিতে প্রায় প্রত্যেক দিন ডাকেই নতুন নতুন বই আসে, সুন্দর ঝকঝকে কাঁচের মতো মোড়া বই, দামি দামি। কত কিছুই না মানুষ আজকাল লিখতে পারে, সীতার আজকাল পড়তেও ভালো লাগে না। একঘেয়ে লাগে, পানসে লাগে খবর কাগজও। চুপ করে আর কতক্ষণ বা ভাবা যায়? মাথাটা ঝিমঝিম করে ওঠে। শীর্ণ গাল বেয়ে ধারাপাত হয় শ্রাবণের, তারপর ঠোঁটে সেই জল এসে পড়ে। তখন বালিশে মুখ গুজে পড়ে থাকা ছাড়া আর কি বা করার আছে ওর? এত বড় বাড়িটা কি নির্জন। সীতা জানালার শিক থেকে হাতটা সরিয়ে আনল, আকাশ থেকে ফিরিয়ে আনল চোখ, তাকালো ঘরের দেওয়ালে ও ঘড়িতে। বিকেল তখন। তাকালো সরোজের অয়েল পেন্টিংটার দিকে, সুন্দর স্বাস্থ্যবান সরোজ। তাকালো টেবিলে, ফুলদানিতে একগুচ্ছ রজনীগন্ধা, নতুন ফুল। কখন যে মালি এসে ফুল বদলে দিয়ে গেছে সেটা জানেই না, হয়তো ঘুমিয়েছিল তখন। সাদা টেবিলে সুন্দর একটা নকশা কাটা সাদা লেশে, সিতারে গড়া। পায়ে পায়ে টেবিলের কাছে
এগিয়ে গেল সীতা। সাদা শীর্ণ হাতটা বুলিয়ে দিল নকশাটার ওপর। কি করবে সীতা এখন? ঘরটা আবছা হয়ে আসছে অন্ধকারে। সন্ধে নামছে তেতালার এই ছোট্ট ঘরে। আলোটা জ্বালালো সীতা। বোতাম টিপতে ঝলমল করে উঠল সারা ঘর। আচ্ছা, এমনি করেই তো তার জীবনটা উজ্জ্বল হয়ে উঠতে পারত। টেবিলের ড্রয়ার খুলল সীতা। একটা চৌকো নীল কাগজের বাক্স, চিঠি। আলগোছে একটা চিঠি তুলে নিল সীতা। কালির রং এখনো বিবর্ণ হয়নি। চিঠির মসৃণ কাগজটায় এখনো হালকা মিষ্টি একটা গন্ধ। তবে কেন সব ফুরিয়ে গেল? কেন ফুরিয়ে গেল তার সব কিছু? বিয়ের রাতে বিকাশ সীতাকে এই চিঠিগুলো পাঠিয়েছিল। স্পষ্ট তীক্ষ্ণ অক্ষরে লিখে দিয়েছিল ছোট্ট একটি মন্তব্য। এখন আর কি দরকার আমার এই চিঠিগুলো? তোমার চিঠি তোমারই থাক। বিয়ের রাতের কথা মনে পড়তে ফ্যাকাশে হয়ে উঠল সীতার শীর্ণ মুখ। তারপর আলতো হাতে একটা নীল কাগজ তুলে নিল সে। তারপর পড়ল নিজের লেখা অনেকবার পড়া চিঠিটা। অনেক দিন পর চিঠি লিখতে বসে ভাবছি, সবই তো বলা হয়েছে, তবুও কেন আমার আকুলতা কমলো না। প্রত্যেক ভোরে কোথায় যে ফুল পায় পূজারে, অথচ ফুল ছাড়া তার পুজো সারা হয় না। হেসো না, আমার হয়েছে মুশকিল। আমি চাই তোমাকে কিছু বলতে, এমন কিছু যে আমার ভাবনাটাকে সুন্দরতর করে গোছানো যায়, গুছিয়ে তোমার কাছে মেলে ধরা যায়, কিন্তু বড় এলোমেলো হয়ে পড়ে। কত কথাই যে কত সময়ই ভাবি, তুমি যদি কোনো রকমে আমার মনে একবার ঢুকতে পারতে, অবাক হয়ে যেতে। অসম্ভব মন কেমন করছে তোমার জন্যে। স্নান করতে করতে উঠে এসে সোনালি বালুর ওপর শুয়ে থাকি মাঝে মাঝে, একা, একেবারে একা। দুই হাত মাথার নিচে দিয়ে তাকিয়ে থাকি সমুদ্রের ফেনার দিকে। সাদা সাদা ফেনার কুচি, ঠিক তোমার হাসির মতো সকালবেলার সচিত্র আলো আমার চোখে মুখে। কেউ শালিকের কাঁপা ডানার পালকে রোদ্দুরের ঝালর। তোমায় মনে পড়ে, তখন মনে হয় হয়তো চোখ ফিরিয়েই দেখব তুমি নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আসছ, কিংবা মনে হয় এখনই তুমি টানবে আমার হাত ধরে, টানতে টানতে নিয়ে যাবে সমুদ্রের দিকে। স্নান সেরে যখন বাড়ি ফিরি, ছপ ছপ করে তখন ভিজে শাড়ি, চুল দিয়ে বালি ঝরে, ঝাউবনির পথ দিয়ে চলি। মনে হয় তুমিও চলেছ আমার পাশাপাশি। তখন আর আশেপাশে তাকাতে মন চায় না, তাকালেই দেখব তুমি নেই। সে তো চাইনি আমি, তুমি আছো আমার পাশে, আকাশের নীলে, হাওয়ায়, সবখানে। আমার মনে ইচ্ছে হয় পথ যেন আর না পড়ই। কি করে হয় তা? বাড়ির গেট তো একটু পরে, তুমিও নেই আমার পাশে। বাড়ি ঢুকে স্নান ঘরের শাওয়ারের নিচে এলিয়ে দিই শরীর।
তারপর একঘেয়ে দিন, ভালো লাগে না। সত্যি কথা বিকাশ, বিশ্বাস করো তুমি, সেদিন সন্ধ্যের সময় যখন বৃষ্টির নুপুর বাজল, আমার অসম্ভব মন কেমন করে উঠল। ঝাউবনের আবছায়ার দিকে তাকিয়ে স্পষ্ট যেন তোমার সিগারেটের গন্ধ পেলুম। তোমার গায়ের উত্তাপ আর সকৌতুক চাউনি অনুভব করলাম যেন সর্বাঙ্গে। জীবনের কোথাও যেন বাঁকহীন, এই কথাটাই সবচেয়ে বেশি মনে হচ্ছে আজকাল। তাই মাঝে মাঝে অসহায় রাগ হয় ভীষণ। ভাবি এমন একটা জায়গা কি থাকবে না যেখানে শুধু আমি, শুধু আমার একলার সত্তা। শুনলে হয়তো অবাক হবে, হয়তো বা ঠোঁট চেপে একটু হেসেও নেবে একটা গল্প শুনলে। গল্পটা অবশ্য তোমার ভাবনা আমায় কেমন পেয়ে বসেছে তার একটা উজ্জ্বল নমুনা। কাল দুপুরবেলায় নতুন ধরনের একটা মাছ রান্না করা হয়েছিল সস দিয়ে। চমৎকার লাগলো, খুব ভালো। ভাবলাম রান্নাটা শিখে নিই। তার পর মুহূর্তেই মনে হলো কবে যেন তুমি বলেছিলে সস তোমার খুব বেশি একটা ভালো লাগে না। তবে আর শিখে কি লাভ? কোনো উৎসাহ আর আমাকে ধন্য করতে পারল না। শেখা হলো না রান্নার কায়দাটা। খুব মজার গল্প, সন্দেহ নেই, কিন্তু ভেবে দেখো তো কি করুণ অবস্থা আমার। নিজের যেটা ভালো লাগে তাও আমার কাছে নগণ্য, যদি না তোমার মনের মতো সেটা হয়। এবার থেকে তোমার সব কথা মেনে নেব না, এমনি একটা সংকল্প গ্রহণ করলে বন্ধ হয় না। যা দেখছি কোনোদিন তোমারও হয়তো একঘেয়ে লাগবে এমন অনুগত সীতাকে পেয়ে। ঝগড়া করা তো দুজনেই বোধহয় ভুলে গিয়েছি। এখন মনে হয় লোকে কি করে ঝগড়া করে বাজে সময় নষ্ট করে। চোখের কালো মণি নীল কাগজটা থেকে উঠে এসে পড়ল জানালায়। একটা না অল্পক্ষণ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকার পর দৃষ্টিটা আবার ফিরে এলো ঘরের ভিতরে, দেওয়ালে আর ঘড়িতে, সরোজের ফটোতে। আবার সঙ্গে সঙ্গে সেই মুখ, সেই ভয়াবহ মুখটা ফুটে উঠল সীতার চোখের সামনে। তাড়াতাড়ি টেবিলের দেরাজটা বন্ধ করে দিল সীতা। দৃষ্টিকে নামিয়ে আনতে চাইল সরোজের ফটোটা থেকে, কিন্তু পারল না। চুম্বনের মতো তাকে আকর্ষণ করল সেই মুখ, ভয়াবহ মুখ। পরক্ষণেই সরোজ তার স্টাডি থেকে শুনতে পেল সেই চিৎকার, যে চিৎকারটা আজকাল সে নিয়মিতই শুনে আসছে। ছুটে এসে ঘরে ঢুকলো সরোজ। তেতালার ঘরটায় আবার অজ্ঞান হয়ে পড়েছে সীতা মেঝের ওপর। সন্ধ্যে 7টার সময় ডক্টর রয় আসবেন। 1 মিনিট এদিক ওদিক হওয়ার উপায় নেই, ভারী কড়া লোক। তিনি একাই রোগীর সাথে কথা বলবেন, ঘরে কিন্তু আর কেউ থাকতে পারবে না। মানসিক চিকিৎসার ধারাই নাকি এরকম, ডক্টর রয় আগেই জানিয়ে দিয়েছেন। সীতার বিছানার পাশে সরোজ বসেছিল। সীতার জ্ঞান আছে বটে, কিন্তু চোখ বুজে শুয়ে আছে সে। 7টা বাজতে 15 মিনিট বাকি। চাকর এসে খবর দিল ফোন এসেছে। পা টিপে টিপে সন্তর্পণে সরোজ ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে সীতা বিছানার পাশ ফিরল। মাথার মধ্যে কীরকম একটা অস্বস্তি হচ্ছে। ঠিক যন্ত্রণা নয়, কিন্তু যন্ত্রণার চেয়েও যেন খারাপ। দেখল ঘরে কেউ নেই। সরোজ বোধহয় কোনো কাজে বাইরে গেছে। টেবিলের ওপরের ফুলদানি রজনীগন্ধা এখন গন্ধ ছড়াতে শুরু করেছে। পর্দার ফাঁকে এক ঝলক হাওয়ায় এসে ফুলের গন্ধ সারা ঘরে ছড়িয়ে দিল। দেওয়ালের ঘড়িতে 7টা বাজতে 13 মিনিট বাকি।
নিঃশ্বাস ফেলতে অসুবিধে হচ্ছে সীতার। রুমালটা নিয়েও ঘামে ভেজা কপালের ওপর বুলিয়ে দিল। রুমালে ল্যাভেন্ডার ভিজে গন্ধ। বোতাম টিপে সীতার কথা মতো ঘরের আলো নিভিয়ে দিয়েছিল সরোজ। চোখে আলো বড্ড লাগে। ঝোলানো বারান্দার ক্ষীণ আলো এসে পড়েছে পর্দার ফাঁক দিয়ে। সন্ধ্যের অন্ধকারে ঘরের জিনিস বড্ড অস্পষ্ট। একটা গভীর নিঃশ্বাস ছেড়ে সীতা পাশ ফিরে শুল। সন্ধ্যের অন্ধকারে মাথার কাছে বিছানার ধারে পায়ের কাছে এসে সন্তর্পণে কে যেন এসে দাঁড়ালো। চোখ বুজে সীতা শুধল, কে? নরম গলায় উত্তর এলো, ব্যস্ত হবেন না, যেমন শুয়ে আছেন থাকুন। আচ্ছা, আপনার অসুখের সব কথা আমার কাছে খুলে বলুন তো, কিছু ভাবতেবেন না কিন্তু। ও, ডক্টর রয়, বসুন। থাক থাক, যেমন চোখ বুঝে শুয়ে আছেন থাকুন। মাথার ভিতরে খুব অস্বস্তি হচ্ছে সীতার। আর কিছুতেই ও সহ্য করতে পারছে না। আচ্ছা, শুনুন তাহলে, সব কথাই বলছি। প্রায় 4-5 মাস হলো এ ব্যাপারে শুরু হয়েছে। একদিন গীতবিতানের সঙ্গীত সম্মেলন থেকে ফিরছি। রাত প্রায় 8টা। সার্কুলার রোড আর চৌরঙ্গীর মোড়ের কাছে আমার গাড়ি দাঁড়ালো লাল আলোর জন্য। হঠাৎ দেখি গ্যাস পোস্টের তলায় একটা লোক আমার দিকে কড়া চোখে তাকিয়ে আছে। এত খারাপ লাগলো, ভীষণ রোগা লম্বা চেহারা, একদিকে চোখ ঝুলে নেমে এসেছে, কপালের ওপর এলোমেলো চুল, খোঁচা খোঁচা দাড়ি, চোয়ালটা যেন আলগা, যেন অন্য কারো। মুখটা হাঁ হয়ে গিয়েছে, জিভও একটু বেরিয়ে পড়েছে। আপনি তো বেশ ভালোই লক্ষ্য করেছিলেন। হুম, নিস্তেজ গলায় সীতা বলতে থাকে, আর তাছাড়া একবার তো শুধু দেখিনি, তারপর অনেকবার। এত ভয় করছিল তখন। লোকটা আমার দিকে বিশ্রী উঁচু নিচু দাঁত বের করে হেসেছিল। ময়লা ছেঁড়া স্যুট গায়ে ঝলমল করে আলগা হয়েছিল। ভয়ে শরীর আমার যেন কাঁটা দিয়ে উঠল। ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যেতে বললাম, কিন্তু সেই বিশ্রী ভয়ানক মুখ আমার স্বপ্ন জাগরণ চেয়ে রইল। কখনো লোকটাকে দেখিনি। বারবার মনে হতে লাগলো একে যেন চিনি। কিরকম বিশ্রী ভিজে ভিজে ফ্যাকাশে মুখ। তারপর একটু দম নিল সীতা। কপালে তার ঘামের বিন্দু বিন্দু। বোজা চোখের দুপাশে গালের রগ স্পষ্ট হয়ে উঠেছে, নীল রগ। একটা হাত বালিশের তলায় গুঁজে সীতা বলতে থাকলো, তারপর যখনই বাড়ি থেকে বেরোই মনে হয় লোকটা বোধহয় আমার জন্যে কোথাও দাঁড়িয়ে আছে। নিউ মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে হয়তো গাড়িতে উঠতে যাব, এমন সময় চোখে পড়ল সেই লোকটা গেটের কাছে দাঁড়িয়ে আমার দিকে মিটমিট করে দেখাচ্ছে, কিংবা কখনো অপলক স্থির চোখে। আমি হয়তো তখন তাড়াতাড়ি গাড়ির দরজা বন্ধ করে দিলাম। তারপর থেকে মনে একটা দারুণ ভয় হলো। অনেকদিন অনেক পথে মোড়ে দেখতে পেলাম এই লোকটাকে। একদিনের কথা বলছি, এক বান্ধবীর বাড়ি গিয়েছিল। সন্ধ্যের পর বান্ধবীটি আমাকে বাড়ির কাছে নামিয়ে দিয়ে গেল। নির্জন শব্দহীন পথ, শুধু মাঝে মাঝে গ্যাসের আলো। হঠাৎ মনে হলো যদি সেই লোকটার সঙ্গে দেখা হয়ে যায়। সঙ্গে সঙ্গে শিরশিরিয়ে উঠল সারা গা। ভয়ে ভয়ে পেছন ফিরে দেখি 5-7 হাত দূরে লোকটা ঘুরিয়ে ঘুরিয়ে আসছে।
ভয়ে যেন হাত পা ঠান্ডা বরফ হয়ে গেল। প্রায় ছুটতে ছুটতে বাড়ির দিকে এগোলাম। পেছনে এক টানা খুঁড়ে চলার শব্দ। বাড়ির গেট পার হয়ে ছুটতে ছুটতে হল ঘরে এসে অজ্ঞান হয়ে পড়লাম। সীতা একটু চুপ করে থাকলো। উত্তেজনায় আর ভয়ে মুখ যেন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে ওর। ঘরে কোনো শব্দ নেই। নিচে সিঁড়ির পাশে সরোজের গলা শোনা যাচ্ছে। টেলিফোনে কথা বলছে। হাওয়ায় ঘরের পর্দা সামান্য দুলছে। ফুলের গন্ধে ঘরের হাওয়া ভারী হয়ে উঠেছে। অনেক দিন। সীতা বলতে থাকলো, আমার স্বামীকে কিছু বলিনি। নানা কাজে উনি ব্যস্ত, আমিও তাই। কিন্তু একদিন বললাম, উনি হেসেই উড়িয়ে দিলেন। বললেন, বয়স হবার আগেই ভীমরতি হলো? জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করলে নাকি? বাড়ির গেটের কাছে এরকম কোনো লোককে তো দারোয়ান দেখেন। তুমি বরং দিন কয়েক বাড়িতে বিশ্রামই নাও। কিন্তু ডক্টর রায়, তারপর থেকেই আমি অসুস্থ বোধ করতে লাগলাম। ধীর স্পষ্ট গলায় উচ্চারিত হলো। আচ্ছা, বলে চান। তারপর রাস্তায় একদিন অ্যাক্সিডেন্ট। একটি ছোট্ট মেয়ে বাসের তলায় বীভৎসভাবে চাপা পড়েছে। লোকেরা ড্রাইভারকে ধরে মারতেই ব্যস্ত। ভিড়ের মধ্যে দেখি সেই লোকটা ছোট্ট মেয়েটার রক্তমাখা শরীরের দিকে লোলুপ চোখে তাকিয়ে আছে। চোখে মুখে একটা কুৎসিত উল্লাস। ড্রাইভার মেয়েটিকে আমার গাড়িতে তুলে আনলো হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। দেখতে পেলাম লোকটা ভিড়ের ভেতর থেকে আঙুল তুলে আমাকে যেন শাসাচ্ছে। সেই রাত্রে ডক্টর রায়, কি বিশ্রী যে স্বপ্ন দেখলাম আমি যেন হাসপাতালের অপারেশন টেবিলে শুয়ে আছি। ক্লোরোফর্ম দিতে কি যেন আমার মাথার কাছে এসে দাঁড়ালো। তাকিয়ে দেখি সেই লোক। চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। তারপর থেকেই অসুখের খুব বাড়াবাড়ি। প্রায় সবসময়ই যেন মনে হয় সেই মুখ দেখা দেবে। রাত্রে ঘুম হয় না, হার্ট ভয়ানক দুর্বল হয়ে গেছে। আর সইতে পারিনি ডক্টর রায়। সীতা উত্তেজিতভাবে বলে উঠল, ডক্টর রায়, হয় আমাকে সারিয়ে ফেলুন, নয়তো দ্রুত যেন আমার মৃত্যু হয়। এইভাবে আর পারিনি। গভীর নিঃশ্বাস ফেলে সীতা তেমনি চোখ বুজে শুয়ে থাকল। সুন্দর ফর্সা কপাল ঘামে ভিজে গিয়েছে। শ্রান্ত মুখ বড় করুণ। ঘর অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। শুধু খোলা জানালার পর্দার ফাঁক দিয়ে সামান্য একটু আলো বিছানায় এসে পড়েছে। আচ্ছা, সেই লোকটাকে আপনার বাড়িতে কখনো দেখেননি না? না, তাহলে মরেই যেতুম। মুখটাকে খুব বেশি ভীষণ, সে ভাষায় বোঝানো যায় না। দেখুন তো, এইরকম কি? একটা মুখ বিছানার উপর ঝুঁকে পড়ল। চোখ খুলে চিৎকার করে উঠল সীতা, ওই যে, ওই যে। তীব্র ভয়ের সে চিৎকার একবার যে শুনেছে সে কোনো দিনও ভুলতে পারবে না। সীতা, সীতা, কি হলো সীতা? সরোজ টেলিফোন রেখে দ্রুত পায়ে খোঁড়াতে খোঁড়াতে উপরে ছুটে এলো। বিছানায় সীতার নিশ্চল স্পন্দনহীন দেহ। ঘরে কেউ নেই। সীতার নিস্পন্দ বুকে স্পন্দনের ধ্বনি অনুভব করার জন্য সরোজ কান পাতল। কিন্তু কোনো দিন যে ওই বুকে আর স্পন্দন শোনা যাবে না, এই কথা যখন সরোজ বুঝতে পারল, তখন তার বিস্ফারিত চোখের মণি অকস্মাৎ অদ্ভুত হয়ে উঠেছে। নিচের হলঘরের ঘড়িতে 7টা বাজার সঙ্গে সঙ্গে
ডক্টর বিকাশ রায়ের মোটরের হর্ন শোনা গেল। শেষ হলো মুখ। সীতার ভূমিকায় মৌবনী, বিকাশের ভূমিকায় সৌম্য, ডাক্তারের ভূমিকায় আমি সূর্য, সরোজের ভূমিকায় অয়ন, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে শঙ্খ ও সৌম্য, আবহ সঙ্গীতে শঙ্খ। পরবর্তী পর্বে আবারও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও। এবার টিম গপ্পের রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প। নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে। মেল আইডি হলো gopperedio202@gmail.com।